নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে একজন মহিলা অতিরিক্ত বড় স্তনের কারণে শুধুমাত্র শারীরিক সমস্যা নন, নানা সামাজিক ও মানসিক সমস্যারও সম্মুখীন হয়ে থাকেন, যার ফলে ঘাড়, কাঁধ, পিঠে ব্যথা, পোশাক পরতে অসুবিধা, আত্মবিশ্বাসের ঘাটতি ইত্যাদি নানা বিষয় মিলিয়ে জীবনযাত্রার মান কমে আসতে পারে। আজকের পর্বে আমরা আলোচনা করব ফিমেল ব্রেস্ট রিডাকশন বা স্তন ছোট করার সার্জারি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব, নানা প্রশ্নের উত্তর এই পর্বে আপনারা পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত বা প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। তার আগে বলি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আরও একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, হেলথ ইম্প্যাক্ট ইউথ, যেই চ্যানেলটিতে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত। চিকিৎসকরা তাদের পরামর্শ দিচ্ছেন, আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। তো আজকে আমরা বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সচরাচর মহিলারাও কথা বলতে অস্বস্তি ফিল করেন, কোথায় কথা বলতে হয় বুঝতে পারেন না। সেটা হচ্ছে মহিলাদের স্তনের সাইজ যদি বড় হয়ে যায়, খুব বড় হয়ে যায়, ওনার বডির সঙ্গে ফিট করছে না মনে হয়, তখন সেটাকে আমরা জাইগ্যান্টোম্যাস্টিয়া বলি, মেডিকেলের ভাষায় জাইগ্যান্টোম্যাস্টিয়া বলি, বা খুব সিম্পল বাংলায় বললে স্তন বড় হয়ে যাওয়া। তো এইটার যে বিষয়টা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে যে জিনিসটা বলবো, যে স্তন বড় হয়ে গেছে কি করে বুঝবেন, বা এটার জন্য কি অসুবিধে বেসিক্যালি হয়। আমি যে পেশেন্টগুলো দেখি, বা আমার কাছে যে পেশেন্টরা আসেন স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা নিয়ে, তারা 3-4টে সমস্যার কথা বলেন। আপনি যদি বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো আপনারও হচ্ছে, তাহলে আপনি ভাবতে পারেন বা আপনার এই জিনিসটা রয়েছে, সেটা আপনি কিন্তু কনফার্ম আসবেন। প্রথম যে সমস্যাটা নিয়ে তারা আসেন, স্যার কাঁধে এবং পিঠে অসহ্য ব্যথা হচ্ছে, কারণ আমাকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়। তো কাঁধে পিঠে ব্যথা অনেক সময়তে স্পন্ডিলাইসিস বলে মনে করি, বা অনেকে মনে করেন, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তার স্তনের ওজনের কারণে সামনের দিকে উনি ঝুঁকে যাচ্ছেন, সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদাভাবে প্রেশার পড়ছে আমাদের মেরুদণ্ডে, এবং কাঁধে পিঠে ব্যথা হচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর যে সমস্যাটা নিয়ে তারা আসেন, সেটা হচ্ছে আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ, বিশেষ করে কলকাতা, বছরে 8 মাসই প্রায় গরম থাকে। সেখানে ব্রেস্টের নিচে ঘেমে গিয়ে, কারণ প্রথমে ব্রেস্টের উপরে তার অন্তর্বাস পরছেন, তারপরে ব্লাউজ পরছেন, তারপর একটা গার্মেন্ট থাকে, স্বাভাবিকভাবে ব্রেস্টের নিচে ঘেমে গিয়ে সেখানে র্যাশেস চলে আসে, আলসারেশন হয়ে যায়। এটা একটা 2 নম্বর প্রবলেম থাকে। 3 নম্বর যেটা ইস্যুস নিয়ে তারা আসেন, সেটা হচ্ছে, স্যার এই বড় ব্রেস্ট নিয়ে আমি সোশ্যালি মার্কড হয়ে যাই, ঠিকমতো জামা কাপড় পরতে পারি না, এবং দৈনন্দিন যে কাজকর্ম, চলাফেরা, বাজারে যাওয়া, এই ব্যাপারগুলোতে কিন্তু অস্বস্তি হচ্ছে বা অসুবিধা হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে কিন্তু ব্রেস্ট রিডাকশনের পেশেন্টরা আমাদের কাছে আসেন। তারা বলেন, স্যার আমার ব্রেস্টটাকে ছোট করে দিন, এবং আমার সঙ্গে যে ব্রেস্টটা আমার সাইজের সঙ্গে যাবে, সেরকম একটা সাইজ আমাকে করে দিন। তো এটাই হচ্ছে সংক্ষেপে ব্রেস্ট রিডাকশন পেশেন্টদের যে কারণ, তাদের আসার সমস্যা, তার ব্যাপারটা কিন্তু এরকম। স্যার, কি কি কারণে ব্রেস্ট এরকম অতিরিক্ত বা অত্যাধিক বড় হয়ে যেতে পারে? এরপরেই প্রশ্ন যেটা আসে, যে স্যার কেন এরকম ব্যাপারটা হলো, আমার সঙ্গে কেন হলো। আমি 2-3টে জিনিস খেয়াল করেছি। একটা হচ্ছে, অনেক পেশেন্টরা আসেন যাদের যখন টিন এজ হচ্ছে, তখন আমাদের মহিলাদের বডিতে, পুরুষদের বডিতেও বটে, বিভিন্ন সেক্স হরমোনগুলো বাড়া কমা হয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অন্যান্য হরমোনস থাকে। এইগুলোর প্রভাবে কিন্তু ব্রেস্টের সাইজটা বাড়ে। এই যে বৃদ্ধিটা একটা স্টেজে গিয়ে বন্ধ হওয়া দরকার, কিন্তু কারো কারো ক্ষেত্রে ব্রেস্টে যে টিস্যু থাকে, সেটা হরমোনের প্রতি ওভার সেন্সিটিভ থাকতে পারে, ফলে তাদের বেড়ে যায়। এটা কিশোরকালীন বা টিন বা টোয়েন্টিজে এই সমস্যাটা হতে পারে। আর একটা গ্রুপ অফ পেশেন্ট যারা আসেন, তারা বলছে, স্যার আগে ব্রেস্টের সাইজ হয়তো নর্মাল ছিল বা একটু বড় ছিল, কিন্তু প্রেগনেন্সির সময় আবার বেড়ে গেছে, কারণ প্রেগনেন্সিতে কিন্তু আবার একটা হরমোনাল চেঞ্জেস মহিলাদের বডিতে আসে, তখন প্রেগনেন্সি ইনডিউসড একটা ব্রেস্ট বড় হয়ে যাওয়ার ব্যাপার থাকে। 3 নম্বরের যে পেশেন্ট গ্রুপটা আমার কাছে আসেন, তাদের দেখেছি তারা ওভারঅল, আগে যেমন ধরুন, আগে হয়তো ওজন ছিল তার 60 কেজি, সেটা বেড়ে গিয়ে এখন 75 বা 80 কেজি হয়ে গেছে, ফ্যাট টিস্যু বেড়ে গেছে। তেমনি কিন্তু এই ব্রেস্টের সাইজটাও ওই ফ্যাটে টিস্যু জমা হওয়ার জন্য বাড়তে পারে। স্যার, এখানে আরেকটা প্রশ্ন আসে যে ওষুধ, জিম বা ডায়েট এগুলোর মাধ্যমে কি এই সমস্যার মোকাবিলা সম্ভব? মানে বড় ব্রেস্ট এটাকে ছোট করা সম্ভব? প্রত্যেক মহিলা যারা ব্রেস্ট বড় নিয়ে আসেন, তারা কিন্তু এগুলো মোটামুটি ট্রাই করেই আসেন। ওষুধ হয়তো তারা ট্রাই করে না, কিন্তু জিম করা, ডায়েট করা, এক্সারসাইজ করা, সেগুলো কিন্তু তারা করেছেন। কিন্তু দেখেছি, বা তারা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই হয়তো ম্যাক্সিমাম 5% কমেছে, তার থেকে বেশি কমে না। এটার অন্যতম কারণ হচ্ছে, ব্রেস্টের মধ্যে কিন্তু শুধু ফ্যাট থাকে না, সেখানে গ্ল্যান্ডুলার টিস্যুও থাকে, প্রোটিনের পার্ট, যেটা গ্ল্যান্ডুলার পার্ট, যেখান থেকে মিল্ক সিক্রিশনস হবে। এক্সারসাইজ করে বা জিম করে যদিও বা ফ্যাট কিছুটা বার্ন আউট করা যায়, পেটের ফ্যাট বার্ন আউট হয়ে যাবে, থাইয়ের ফ্যাট বার্ন আউট হয়ে যাবে, হাতের
নিচে যে ফ্যাটগুলো রয়েছে সেটা বার্ন আউট হয়ে যাবে, কিন্তু ব্রেস্টের ফ্যাট বার্ন আউট হতে চায় না। আর 2 নম্বর যেটা পেশেন্টরা নিজেরাই বলেন, স্যার ব্রেস্টের সাইজ এত বেড়ে গেছে যে আমি যে একটা দৌড়াদৌড়ি করব, এক্সারসাইজ করব, আমি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি, আমি এক্সারসাইজ করব কি করে? তো এই 2-3টে প্র্যাকটিক্যাল প্রবলেম থাকে। আর ব্রেস্টের সাইজ ছোট করার মতো ওষুধ কিন্তু এখনও নেই। সুতরাং ওষুধপত্র বা এক্সারসাইজ বা জিম বা ডায়েট কোনোটাই কিন্তু সেইভাবে এফেক্টিভ না। যতটা এফেক্টিভ হচ্ছে বা যতটা এফেক্ট দিচ্ছে সেটা তার পেশেন্টের জন্য কিন্তু কার্যকরী হচ্ছে না। তো সার্জারি একমাত্র সেক্ষেত্রে অপশনস থাকে। স্যার সার্জারির মাধ্যমে কতটা ছোট করা যেতে পারে? মানে এটা কি লাইপোসাকশন করলে হবে নাকি আপনার অন্য কোনো টেকনিকে সার্জারিটা করবেন? ব্রেস্ট রিডাকশন সার্জারিটা কিন্তু একটা বড় সার্জারি, এবং লাইপোসাকশন করে ব্রেস্টের সাইজ কিন্তু খুব বেশি কমানো যায় না, কারণ আগেই আমরা বললাম যে ব্রেস্টের মধ্যে শুধু ফ্যাট থাকে না, গ্ল্যান্ডুলার বা প্রোটিন পার্টটা থাকে যেটা সাকশন করে বের করা যায় না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, সার্জারি করতে হবে। প্রথমেই পেশেন্টরা জিজ্ঞেস করেন কি স্যার ব্রেস্ট আমার কত ছোট হবে? আমি দেখেছি পেশেন্টরা কিন্তু তারা একটা প্রিফিক্সড আইডিয়া নিয়ে আসে, স্যার আমি এই সাইজের ব্রা চাইছি। আমি কিন্তু তাদের সঙ্গে কনসালটেশন করি, তাদেরকে এক্সামিনেশন করি, বিভিন্ন মার্কিংস করা হয়, বিভিন্ন মেজারমেন্ট করা হয়। দেখুন, যেটা হয় আমাদের প্রত্যেকের একটা বডির নির্দিষ্ট হাইট এবং ওয়েট আছে। আপনার যেমন পায়ে জুতো পরছেন, জুতোর একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, তেমনি প্রত্যেকের ব্রেস্টের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। সেই স্ট্যান্ডার্ড সাইজটাকে আমি বলি রাখার জন্যে, তার থেকে খুব ছোট করে নিলে তখন ব্রেস্টটাকে ছোট মনে হবে, আর তার থেকে বড় রাখলে তো জায়গান্টোমাস্টি মনে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টরা বলেন স্যার যতটা ছোট পসিবল হয় ছোট করে দিন। আমি তাদের ক্ষেত্রে বলি আমি আপনার ব্রেস্টের ক্ষেত্রে আপনার বডির যে চেস্টের সার্কামফারেন্স, আপনার হাইট, আপনার ওয়েট, এই সমস্ত কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে যে ব্রেস্টটা মনে হচ্ছে আপনার জন্য মোস্ট সুন্দর লাগবে দেখতে, সেই সাইজটা আপনাকে দেবো। তবে পেশেন্টদের দাবি অনুযায়ী কিন্তু কোনো পেশেন্ট যদি চান খুব ছোট করবেন, খুব ছোটও করা পসিবল, মিডিয়াম সাইজও রাখা পসিবল, আর যদি কেউ চান কি ব্রেস্টটা স্যার অতটা ছোট না, একটু যেন ভারী থাকে, সেটাও কিন্তু করা পসিবল হয়। তো আপনি যেরকম চাইছেন সেই সাইজের ব্রেস্টের কিন্তু শেপ করা, রিশেপ করা পসিবল সার্জারির দ্বারা। স্যার এই সার্জারি সম্পর্কে একটু বলুন, এটা কি যন্ত্রণাদায়ক কোনো পদ্ধতি কিনা, কতদিন হাসপাতালে থাকতে হতে পারে? যে কোনো সার্জারি মানে কাটাকাটি, আর আমরা তো জানি সূচ ফোটালেও ব্যথা করে, সুতরাং কাটলে পরেও ব্যথা হবে। তো তাহলে ব্যথা হবে না কি কেন বলছি বা কেন বলবো, সেটা হচ্ছে যখন অপারেশন করা হবে আপনি কিন্তু ফুল আপনাকে ঘুম পাড়িয়ে বা অজ্ঞান করে করা হবে, আপনি কোনো ব্যথা বুঝতে পারবেন না। সার্জারির পরে যে ব্যথাটা হয় সেটা আমি দেখেছি ব্রেস্টের ক্ষেত্রে অনেক কম হয়। আমরা ব্রেস্টের যে সার্জারি পেশেন্ট থাকে তাদেরকে মোটামুটি 48 ঘন্টা মতো, 36 থেকে 48 ঘন্টা অবজারভেশন করি হসপিটালে, তারপরে ছুটি করে দিই। ধরুন আপনি সোমবারে আমি সার্জারি করলাম, সোমবার সকালে আপনি ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে প্রসিজার্স কমপ্লিট হতে ঘন্টাখানেক মতো সময় লাগে। আমরা 10টা থেকে যদি সার্জারি শুরু করি, সার্জারিটা করতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা পরে আপনি পুরোপুরি ফিট হয়ে যাবেন, ফিরে আসবেন, জ্ঞান ফিরে আসবে, আপনাকে বেডে আমরা রাখবো। তারপরে মোটামুটি ওই যেটা বললাম 36 ঘন্টা মতো আপনাকে অবজার্ভ করে আমরা ছুটি করে দেবো। তো এটাই হচ্ছে হসপিটাল স্টে টাইম। এরপরে যে ব্যাপারটা আমি একবারে বলেই দিই, বাড়িতে গিয়ে কী করবেন বা কী করবেন না। ব্রেস্ট সার্জারিটা কিন্তু একটু এক্সটেন্সিভ সার্জারি হচ্ছে। বাড়িতে গিয়ে আপনি হোম রেস্ট নেবেন, বেডে শুয়ে থাকার বিষয় নয়, কিন্তু স্বাভাবিক কিছু কিছু কাজকর্ম আপনি সেগুলোও করতে পারবেন, কিন্তু কিছু কিছু কাজকর্ম আবার যেগুলো আছে করতে পারবেন, যেমন রান্না করতে পারবেন না, জামা কাপড় ধুতে পারবেন না, ভারী জিনিস তুলতে পারবে না। এই জিনিসটা 7 থেকে 10 দিন মতো কিন্তু এই রেস্ট্রিকশনসগুলো থাকবে। সেই জন্য আপনারা যারা ব্রেস্ট রিডাকশন করতে চাইছেন বা ব্রেস্ট রিডাকশন করতে আসছেন, তারা সেইভাবে তাদেরকে আমি বলি প্ল্যান করতে। আপনার বাড়িতে আপনি 10 দিন রান্না করতে পারছেন না, জামা কাপড় কাচতে পারছেন না, সেই জন্যে বাড়িতে যাতে আপনার ওই সময়টায় আপনি তো থাকছেন কিন্তু আপনাকে হেল্প করার জন্য যেন কেউ থাকেন, সেইভাবে প্ল্যান করে নিয়ে আসতে হবে। 10 দিনের পরের থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, এবং 2 সপ্তাহ 14 দিনের পরের থেকে আপনি স্বাভাবিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, বাড়ির বাইরে যাওয়া, ওজন তোলা, স্কুল কলেজে বা অফিসে জয়েন করা, সেগুলো কিন্তু করতে পারবেন। ব্রেস্ট রিডাকশন সার্জারিটা একটুখানি রিকভারিটা একটুখানি লেন্দি। স্যার এবার একটা প্রশ্ন আসে যে এখানে দাগ থেকে যাওয়ার কোনো ব্যাপার থাকছে, বা এখানে দাগটা থাকলে বা সেলাই কাটার কোনো ব্যাপার থাকছে কিনা, এগুলো সম্পর্কে একটু যদি বলেন। অন্যান্য কসমেটিক সার্জারির সঙ্গে ব্রেস্ট রিডাকশন সার্জারির একটা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু দাগ হচ্ছে, কিন্তু যাতে দাগটা কম বোঝা যায় বা বোঝা না যায়, সেই জন্য আমরা ব্রেস্টের নিচে যেখানে ব্রেস্ট ফোল্ড বলছে, যেখানে ব্রাশ স্ট্র্যাপটা থাকে, সেই জায়গা দিয়ে কিন্তু সার্জারি করব, যাতে দাগ হলেও দাগটা কম বোঝা যায়। আপনার ব্রেস্টের সাইজ আমরা মেপে দেখব, যাদের 30 সেন্টিমিটারের কম ব্রেস্ট স্যাগিং হয়েছে তাদের ক্ষেত্রে আমরা ললিপপ টেকনিকে বলি, এটা হয়তো একটু টেকনিক্যাল আপনাকে শোনাচ্ছে, যেখানে সার্জারির দাগটা কম হয়। যাদের 30 থেকে 45 তাদের এল বা জে টেকনিকে করছি, সেখানে মিডিয়াম দাগ হচ্ছে। আর যাদের 35 সেন্টিমিটারের বেশি ঝুলে গেছে ব্রেস্টটা, তাদের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড টি করা হয়, তাদের ক্ষেত্রে টি
স্কার কিন্তু হয়। যারা এই দাগের বিষয়টা নিয়ে বা দাগটা কেমন হয় সেটা জানতে চাইছেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সার্জারির ভিডিও এবং দাগের ব্যাপারটা কিন্তু দেখতে পারেন। এই যে দাগটা হচ্ছে সেটা কতটা বোঝা যাবে, অনেক ক্ষেত্রেই মহিলারা যখন 40-এর কাছাকাছি আসেন, আমরা তাদেরকে বলি আপনার সিজারিয়ান সেকশন হয়েছে কি? যদি সিজারিয়ান সেকশনে আপনার অ্যাবডোমেনে যেরকম দাগ হয়েছে, ধরে নিন ব্রেস্টের লোয়ার পোলে বা নিচের দিকে সেরকম একটা দাগ হবে। এরকম একটা আইডিয়া কিন্তু আমরা পেশেন্টের দিয়ে থাকি। আর যে সুতোগুলো আমরা ইউজ করি আজকাল, সেই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো, সেলাই কাটতে আসার দরকার নেই। কিন্তু দাগ যেটা হচ্ছে সেটা 6 মাস মতো থাকে, হালকা দাগ থাকে। 6 মাসের মধ্যে আস্তে, 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 আস্তে মিলিয়ে যাবে। যদি পুরোপুরি মিলিয়ে নাও যায় সেক্ষেত্রে বেশ কিছু অয়েনমেন্ট এবং ক্রিম আছে, সেটা আমরা আপনাকে অ্যাডভাইস করব। নেক্সট 1 বছর থেকে 1.5 বছর সেই অয়েনমেন্টগুলো লাগালে অনেকটাই দাগ কিন্তু চলে যায়, এবং আমি দেখেছি 2 থেকে 3 বছর পরে হালকা একটা 5% হয়তো ম্যাক্সিমাম দাগ তাদের থাকে। স্যার, অনেক মহিলার এখানে প্রশ্ন আসতে পারে, মনে প্রশ্ন জাগতে পারে যে মা হতে কোনো সমস্যা হবে না তো, মানে ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি? আমার কাছে যে ব্রেস্ট রিডাকশন পেশেন্টরা আসেন তাদের আমি ব্রডলি দুটো এজ গ্রুপে ভাগ করতে পারি। কিছু পেশেন্ট আসেন, অ্যারাউন্ড 40% পেশেন্ট আসেন যারা বিয়ের আগে আসেন। বিয়ের আগেই তাদের টিনেজ বা 20 এজে ব্রেস্টের সাইজ এতটাই বেড়ে গেছে যে তাদের অস্বস্তি হচ্ছে। তো তাদের ক্ষেত্রে তাদেরকে আমার মাথায় রাখতে হচ্ছে যে তারা বিয়ে হবে, তারা মা হবেন, তারা ব্রেস্ট ফিডিং করাবে। তো সুতরাং ব্রেস্ট ফিডিংটা ভীষণ ইম্পর্টেন্ট সেই গ্রুপের পেশেন্টের ক্ষেত্রে। তো আমরা প্রথমেই তাদেরকে বলে দিই আপনার ব্রেস্টের সাইজটাকে আমরা ছোট করব, তবে কিছুটা গ্ল্যান্ডুলার পার্ট, বিশেষ করে অ্যারিওলার নিচে যে গ্ল্যান্ডুলার পার্ট হচ্ছে সেটাকে আমরা প্রিজার্ভ করব, যাতে আপনি ব্রেস্ট ফিডিং করাতে পারেন। সুতরাং সহজ উত্তর হচ্ছে ব্রেস্ট রিডাকশন পরেও আপনি ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, তবে অ্যামাউন্টে মিল্ক যতটা হচ্ছে, বা আপনার বোনের বা আপনার মায়ের বা আপনার মাসিমা যতটা ব্রেস্ট ফিড মিল্ক হয়েছে তার থেকে হয়তো প্রয়োজন তুলনায় কম হবে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, তার স্টোমাকের ভলিউম থাকে 60 থেকে 80 সিসি। তো আমরা পেশেন্টদেরকে বলি বা নতুন মাদেরকে বলি হাফ খাওয়াতে, তারপরে বুকের ওপরে নিয়ে চাপড় দিয়ে গ্যাস বের করে দিতে। তো ওই 40 থেকে 60 সিসি একবার করে একটা বাচ্চা খায়, আবার 3 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে আবার খাওয়াতে হয়। সুতরাং ব্রেস্ট মিল্কের ভলিউম অ্যাজ সাচ কম হলেও যেটুকু মিল্ক হবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর নারিশমেন্ট অফ ইউর বেবি, অসুবিধা হবে না। আর যারা ফ্যামিলি কমপ্লিট এর পরে আসেন তাদের তো ব্রেস্ট মিল্কের ব্যাপারটা নিয়ে অসুবিধে থাকছে না, তাদের ক্ষেত্রে তারা যতটা আমরা পারি গ্ল্যান্ডুলার পার্টটাও কিন্তু আমরা ছোট করে দিচ্ছি। এখানে আরেকটা প্রশ্ন আসে যে এটা কি আবার পরবর্তীতে বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে? খুব ভালো প্রশ্ন। পেশেন্টরা অ্যাকচুয়ালি বড় ব্রেস্ট নিয়ে এতই সমস্যা থাকেন যে তাদের মনে একটা আতঙ্ক মতো চলে আসে, কি স্যার আবার বড় হয়ে যাবে না তো? তো এই জিনিসটাকেও আমি দুটো ভাগে ভাগ করে বলবো। যারা অবিবাহিত আসছেন, যারা প্রেগনেন্সি নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা বলে দিই যতটা ছোট আমরা করছি, সেই ছোটটা আবার প্রেগনেন্সি যখন আসবে তখন প্রেগনেন্সি ইনডিউসড হরমোনাল চেঞ্জেসের কারণে আপনার ব্রেস্টের সাইজটা কিন্তু একটু বাড়বে। তাহলে কতটা বাড়বে? ইউজুয়ালি 10 থেকে 20% মতো সাইজ যেটা আমরা ছোট করে দিলাম সেটা বাড়বে। আর যারা পোস্ট মেনোপজাল গ্রুপে আসে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে না। ইভেন তাদের ক্ষেত্রে যেটা দেখেছি যত দিন যায় ব্রেস্টের সাইজটা কিন্তু অ্যাকচুয়ালি আরও ছোট হয়ে যায়। তো যারা প্রেগনেন্সি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ব্রেস্টের সাইজটা 10 থেকে 25% মতো বাড়তে পারে। আর যাদের 40 পরে আসছেন যে মহিলারা, তাদের ব্রেস্টের সাইজ কিন্তু আর বাড়বে না, বরঞ্চ একটুখানি ছোট হয়ে যাবে আরও নেক্সট 5 ইয়ার্স। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ধরনের সার্জারির পরে ক্যান্সারের ঝুঁকি কি বাড়তে পারে কোনোভাবে? এটা আমি একটা জিনিস দেখেছি, মানুষের কসমেটিক সার্জারির প্রতি হয়তো একটা বিরাগ বা কিছু রয়েছে, তারা যে কোনো কসমেটিক সার্জারির সঙ্গে ক্যান্সারটাকে জুড়ে দিতে পছন্দ করেন, বা দিন বা অমুকে স্যার হেয়ার ট্রান্সপ্লান্ট করছি ক্যান্সার হয়ে যাবে না তো, ব্রেস্ট ইমপ্লান্ট করছি ক্যান্সার হয়ে যাবে না তো। ব্রেস্ট রিডাকশনের সঙ্গে ক্যান্সারের কোনো রিলেশন নেই। ইনফ্যাক্ট ব্রেস্ট রিডাকশন সার্জারি করলে আপনার ক্যান্সারের সম্ভাবনা কমে যাবে। কারণ কি বলছি, যে পার্টটার থেকে ক্যান্সার হতে পারতো আমরা তো তারও কিছুটা পার্ট বাদ দিয়ে দিলাম। ধরুন আপনার ব্রেস্টকে যদি আমরা 100 ইউনিট বলি, 100 ইউনিটের তাহলে প্রত্যেকটা ইউনিটের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল। আমরা 100 ইউনিটের থেকে ধরুন 30 ইউনিট বা 40 ইউনিট বা 60 ইউনিট বাদ দিয়ে দিয়েছি। তো যেটা বডি থেকে চলে গেল সেখানে তো সেই পার্টটা তো আপনার নেগেটিভ হয়ে গেল, তাই না? তো অ্যাজ সাচ ক্যান্সার হওয়ার সম্ভাবনা তো হয়ই না, সহজ করে বললে। ইনফ্যাক্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং ক্যান্সার দিয়ে ব্রেস্ট রিডাকশনের সঙ্গে কোনো রিলেশনস নেই, বরঞ্চ নেগেটিভ রিলেশনস রয়েছে। আপনি এবার স্যার একটা ধারণা দিন যে এই সার্জারির ক্ষেত্রে কিরকম খরচ হতে পারে? ব্রেস্ট রিডাকশন সার্জারি একটা বড় সার্জারি। প্রথমেই বলেছি 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে, একটা এক্সটেন্সিভ সার্জারি। তো এটার ক্ষেত্রে খরচাটা কিন্তু একটু বেশি থাকে। খরচাটা আমি দেখেছি হিসেব করে আজ 2025 সালে মোটামুটি 80,000 থেকে 120 মতো, 1,20,000 এর মধ্যে সার্জিক্যাল হসপিটালের কস্টটা থাকে। এর বাইরে 2-3টে কস্ট থাকে। একটা যে সার্জারির আগে কিছু পরীক্ষা আপনাকে করাতে হয়, সেটা 2 থেকে 2,500 টাকা বা ম্যাক্সিমাম 5,000 টাকা। তাহলে ধরুন 80 প্লাস 5 যদি ধরি 85। আর ছুটির সময় কিছু মেডিকেশনস নেক্সট 10 দিন খাওয়ার জন্য আমরা দেবো, সেটা অ্যারাউন্ড 2,000 টাকা। তাহলে 2087। বাকি অন্যান্য খরচে 90,000। তাহলে 90,000-এর মধ্যে যদি খুব কমে হয় 90-এর মধ্যে হয়ে যাচ্ছে। আর যদি 1,20,000-র মতো হচ্ছে তাহলে 1,20,000 থেকে আরও 5-7,000 ধরুন। তার মধ্যে পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ
আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। স্তন ছোট করার সার্জারি কিন্তু অনেক মহিলার কাছে শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয়, এটা হতে পারে দীর্ঘদিনের শারীরিক অস্বস্তি বা মানসিক চাপ থেকে বেরিয়ে আসার পথ। তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার শারীরিক অবস্থা, মানসিক পরিস্থিতি সবকিছু যাচাই করবেন এবং অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে নির্বিঘ্নে আপনি এই সার্জারি করতে পারেন এবং আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী নিজের স্তনকে সেই রূপ দান করতে পারেন। এ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের জানান, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।